এখন প্রকাশে স্বাগত জানাচ্ছি আমি তুষার আব্দুল্লাহ। এখন প্রকাশে আমার সঙ্গে যোগ দিয়েছেন অর্থনীতি বিশ্লেষক মামুন রশিদ। আপনাকে স্বাগত এখন প্রকাশে। আমি আপনাকে শুরু করতে চাই যে আমরা যে একটি অর্থনীতির মধ্যে ছিলাম, অর্থনৈতিক ব্যবস্থাপনার মধ্যে ছিলাম, সেটা একটা প্যারাসিটামল অর্থনীতি বলা যায়। যে যখন যে সমস্যা সেটাকে অ্যান্টিবায়োটিক বা প্যারাসিটামল দিয়ে চালু রাখার ব্যাপারটা ছিল, সেই ক্ষেত্রে তো মূল রোগগুলো কিন্তু বেড়েছে বা রোগ থেকে তো আর মুক্তি পাওয়া যায়নি। ধন্যবাদ, খুব ভালো লাগছে এই অনুষ্ঠানটাতে এসে, আর বিশেষ করে আপনার সাথে কথা বলার সুযোগ পাওয়ার জন্য। তো সেটা হচ্ছে যে এটাকে বলা হয় ইকোনমিক্সের ভাষায় এপিসোডিক ট্রিটমেন্ট, প্যারাসিটামলের মতোই আর কি। জ্বর উঠলো খেয়ে ফেলেন, ব্যথা হলো খেয়ে ফেলেন। সো এটাতে প্রবলেম হয় কি, একটা যে আপনি যে ভবিষ্যৎমুখী একটা পরিকল্পনা করবেন, এপিসোডিক ট্রিটমেন্টে প্রবলেমটা হয় যে একটা জায়গায় কাজ করতে যায় অন্য জায়গায় কাজ করে না। অনেক সময় হয়তো অ্যান্টিবায়োটিক প্রয়োজন, অনেক সময় তো এক্সটেন্ডেড রিলিজ অ্যান্টিবায়োটিক প্রয়োজন, কিংবা স্লো রিলিজ অ্যান্টিবায়োটিক প্রয়োজন। তো আমরা গেল অন্তত 4-5 বছরে যা দেখেছি, সেখানে পরিকল্পনা যা নেওয়া হতো তার সেই প্রেক্ষিতে বাস্তবায়নের জন্য যে পন্থা আবিষ্কার করা হতো সেগুলা ফলো করা হতো না। যেমনটা আপনি দেখেন, ধরেন ইসলামী ব্যাংকের তারল্য সংকট। তো আমরা ইসলামী ব্যাংকগুলোকে কেন দেখতে হবে? ইসলামী ব্যাংকে ভালো করে অডিট করছিলাম না, আমরা একটা ব্যাংকের কথা বলতে যে বলছি। তারপরে হচ্ছে যে তারপর দেখা গেল তারা প্রচুর ব্যাড লোন দিয়েছে, তাদের রিজার্ভ কমে গেল, ক্যাপিটাল কমে গেল। তখন ইসলামী ব্যাংকগুলোকে টাকা ছাপিয়ে আমরা তারল্য সহায়তা দিলাম। এটা চিন্তা করলাম না যে টাকা ছাপানোর যে মারাত্মক একটা বৃহত্তর প্রভাব থাকতে পারে মূল্যস্ফীতির উপরে, বাজারে প্রভাব। আমাদের সবচেয়ে বড় সমস্যাকে বাংলাদেশ ব্যাংকের প্রেক্ষিতে বলা হয়, পৃথিবীর অনেক দেশ আছে যেখানে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কাজ হচ্ছে মনিটারি পলিসি প্রণয়ন এবং বাস্তবায়ন নিরীক্ষণ, আর সুপারভিশন যেটা প্রধান কাজ আমাদের মতো কিছু দেশে, বাংলাদেশ সহ, যে নজরদারি সুপারভিশন সেটা করে এফএসএ টাইপ অর্গানাইজেশন, মানে সুপারভাইজারি অথরিটি, বিলাতের মতো অন্যান্য দেশও আছে। সো এই এপিসোডিক আপনি যথার্থই বলেছেন যে মানে কোনো পরিকল্পনার অংশ না নিয়ে, ডিপ ডাইভ রিসার্চ না করে, ব্যাকগ্রাউন্ড না দেখে এগুলা। আরেকটা দেখতাম কি, সরকারি কর্মকর্তাদের মধ্যে নিকট অতীতে যে ওনারা দে ওয়ার ইউজ টু বি স্টাক ইন ওনাদের ইউএনও ডেইজে, ওনাদের জেলা প্রশাসক ডেইজে। একদিকে বলছে ডিজিটাল বাংলাদেশ, আরেকদিকে বলছে না না আমি যখন উলিপুরের ইউএনও ছিলাম আমি এটা পাইলট প্রজেক্ট করেছিল, এগ্রিকালচার এক্সটেনশন ডিপার্টমেন্ট, কাজ হয় নাই। সো মাননীয় প্রধানমন্ত্রীকে বলে দিল না আমি তো, আমরা স্যার দিনাজপুরে একটা পাইলট প্রজেক্ট করেছিলাম বন্যা দুর্গতদের জন্য কিংবা সেচের জন্য, এটা কাজ করে না। মানে 2 দশক 2.5 দশক আগের অভিজ্ঞতা। এই যে মানে মানে চলমান একটা অর্থনীতি, এবং আমাদের তো ডায়নামিক অর্থনীতি। মানে আমরা কিছুদিন আগে আলোচনা করছিলাম, সম্ভবত আপনার সাথে কিনা জানি না, যে সব কথা বাদ দিয়ে হোক, একই লোক যারা বিশেষজ্ঞ ছিল তারা কিন্তু ইট ইজ ফাইন্ডিং ইট সো টাফ। আপনি যদি আমাকে বলেন, মিস্টার মামুন রশিদ, আপনি তো একটা ব্যাংক চালিয়েছেন, পৃথিবীর সর্ববৃহৎ ব্যাংক, আপনাকে যদি আপনি যদি আমাকে বলেন ওই ব্যাংকের অভিজ্ঞতা, এত দেশে বিদেশে কাজ করেছেন, আমি বাংলাদেশের একটা বড় ব্যাংক চালাতে পারবো কিনা, সম্ভবত আমার সৎ উত্তর হওয়া উচিত পারবো না। কারণ ইতিমধ্যে 2011 সালে আমার ব্যাংক ছাড়া, আর 2024 সালে আমি বসে আছি, শুধুমাত্র সারা পৃথিবীর ব্যাংকিংয়ে এত পরিবর্তন হয়েছে টেকনোলজির কারণে, পিপলের কারণে, তারপরে হচ্ছে খাতওয়ারি বিশেষজ্ঞ অর্থনীতির যে সংস্কৃতিটি পরিবর্তন হয়ে গিয়েছে। এবং এই যে যেটা আমরা ওষুধের কথা তো বললাম, কিন্তু দেখা গেছে যে এই যে পরীক্ষা নিরীক্ষার যে ব্যাপারগুলো ছিল, যে দপ্তর ভিত্তিক আপনার প্রকল্প বিষয়গুলো আনলেন, যে মাঠ পর্যায়ের প্রকল্প, সেগুলোও কিন্তু ঠিকমতো ডায়াগনস্টিকের যে ব্যাপারটা সেগুলি হয়নি, ডায়াগনোসিস হয়নি, নিরীক্ষাগুলো ঠিকমতো করে না। কারণটা হচ্ছে কি জানেন, সমস্ত প্রাধিকার কিংবা মনোযোগ ছিল রাজনৈতিক ফায়দা আদায়। যেমনটা আপনাকে বলি, বিডা বেজা, তখন আমি এটা কিন্তু অত্যন্ত প্রাইভেট সেক্টর লেড গ্রোথের জন্য, প্রাইভেট সেক্টর লেড ইকোনমির জন্য, কিংবা আপনি যদি বিদেশি বিনিয়োগকে আকর্ষণ করতে চান, স্থানীয় এবং বিদেশি বিনিয়োগকে আপনি একটা পর্যায়ে নিয়ে যেতে চান, এই প্রতিষ্ঠানগুলো কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। আপনি যদি ইআরডি কিংবা বিশ্ব ব্যাংকের দলিল দেখেন, আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টার, আমরা অনেক দিন কাজ করেছি
বিশ্ব ব্যাংকের সাথে আমি ব্যক্তিগতভাবে এবং ইআরডির সাথে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সাথে কিংবা বহিঃসম্পর্ক বিভাগের সাথে যে এই ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টার করা নারায়ণগঞ্জে, গাজীপুরে আমরা কিভাবে এর থেকে বেরিয়ে আসলো স্পেশাল ইকোনমিক জোন। আগে ছিল এক্সপোর্ট প্রসেসিং জোন, বিশেষ অর্থনৈতিক অঞ্চল। হ্যাঁ, অর্থনৈতিক অঞ্চল, অনেকে এটার মধ্যে ঢুকেছে। সুতরাং সেই প্রেক্ষিতে তাহলে বেজা প্রদান করা হওয়া উচিত। বিডা আমাদের মানে একটা বিকাশমান অর্থনীতি, কিন্তু সবচেয়ে কম বিদেশি বিনিয়োগ, সত্যিকার নেট ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হচ্ছে বাংলাদেশ। পারচেজিং পাওয়ার বাড়ছে, ডিজিটাইজেশন বাড়ছে, কনজিউমার স্পেন্ডিং বাড়ছে, লোকাল সেক্টর উন্নত হচ্ছে, কিন্তু বিদেশি বিনিয়োগ নাই। কারণ কি? আমাদের একটা অ্যাকাউন্টিং কিংবা ডেটা ইন্টিগ্রিটির সমস্যা। দ্বিতীয় হচ্ছে ওই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে যারা অগমেন্ট করবে এফডিআই, স্পেশাল ইকোনমিক জোন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এন্টারপ্রেনারশিপ, তাদের প্রধান কাদেরকে দেওয়া হতো? জনপ্রশাসন সচিবদেরকে, যারা নির্বাচনে সহায়তা করতে পারবে, ডিসিএসপিদেরকে ভয় পাবে, নিয়ন্ত্রণ করতে পারবে এবং নির্বাচনের ফল তাদের পক্ষে আনবে। আপনি ইমিডিয়েট পাস বিডার নিয়োগ দেখেন, ইমিডিয়েট পাস বেজার নিয়োগ দেখেন, 100% ইফ নট মোর ওয়াজ বেসড অন পলিটিক্যাল কনসিডারেশন। ইলেকশনে আমি কিভাবে জিতব, মানে ওটা হচ্ছে যে ভোটের দিন কে আমার সঙ্গে থাকবে, সেটা ছিল মূল লক্ষ্য। সো দে ডিডন্ট কেয়ার বেসিক্যালি। ইফ ইউ আস্ক মি টু speak out loudly, they didn't care about FDI, they didn't care about বেজায় কি হচ্ছে, বঙ্গবন্ধু শিল্পনগরে কি হচ্ছে, ওখানে শিল্প উদ্যোক্তাদের কি সমস্যা, বিদেশি বিনিয়োগকারীদের কি সমস্যা, স্যালাইন ওয়াটারের কি সমস্যা, এভরিথিং। এরপর আরেকটা কি হয়েছে, ওনাদের ছায়াতল, দে ওয়ার ভেরি বিজি প্লিজিং দ্য সিনিয়র পিপল, তাদের নিচে করাপশন রেইন, করাপশন মানে কমান্ডেড। বলে বিদেশি বিনিয়োগকারী আরো ভয় পেয়ে গেছে। একদিকে হচ্ছে আমার কাজ হচ্ছে না, সিনিয়ররা কথা বলতে পারে না, বাংলাও পারে না, ইংরেজিও পারে না, কিন্তু বিডার চেয়ারম্যান। সো দিজ আর ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। কিন্তু এখানে আবার আরো দুইটা সমস্যা আছে। যেহেতু বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোর অনেকগুলোর সাথে আমরা প্রাতিষ্ঠানিকভাবে যুক্ত ছিলাম, মানে ইনক্লুডিং সাম অফ দ্য এন্টারপ্রেনার্স ইউ আর অ্যাওয়্যার অফ। সেখানে হচ্ছে কি, একটা হচ্ছে যে জায়গা নাই, বাংলাদেশ ইজ এ ল্যান্ড হাংরি কান্ট্রি। দ্বিতীয় হচ্ছে আমাদের কিন্তু যেটা সবচেয়ে বেশি প্রয়োজন ছিল সেটা হচ্ছে ল্যান্ড প্ল্যানিং। সেটা কিন্তু সামন লাইক ধরেন আগের দিনে প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিক, পরবর্তীকালে মানে প্রফেসর আইনুন নিশাত, ওনারা কিন্তু বারবার বলছিলেন, পরিবেশগত কারণে হোক, নেভিগেশনের সুবিধার্থে হোক, কিংবা ট্রান্সপোর্টেশনের সুবিধার্থে হোক, যে একটা ল্যান্ড ইউজ প্ল্যান করা উচিত ছিল, আমরা কোন জায়গায় কি করব। সেইটার অবর্তমানে এখন যারা প্রাইভেট সেক্টর লেড স্পেশাল ইকোনমিক জোন করতে হয়েছে, তাদের নিজেদেরকেই বের করতে হয়েছে। তারপরে তারা কিছুটা মানে প্রধানমন্ত্রীর অফিসের তত্ত্বাবধানে, কিছুটা বিভিন্ন যে ইউটিলিটি অর্গানাইজেশনগুলো আছে তাদের কাছ থেকে গ্যাস সংযোগ নেওয়া, বিদ্যুৎ সংযোগ নেওয়া নিয়ে তারা নিজেরা ডেভেলপ করে ফেলেছেন। তো সেই কারণে সরকার বঙ্গবন্ধু শিল্পনগর ছাড়া, কক্সবাজারে দু একটি জায়গা ছাড়া, সিলেটে দু একটি জায়গা ছাড়া, বাকিগুলো তো বেশিরভাগই হচ্ছে যে এন্টারপ্রেনাররা নিজেরাই জায়গা, উদ্যোক্তাদের। আরেকটা বিষয় হচ্ছে অনেক জায়গায় যেখানে দেখা গিয়েছে জনপ্রতিনিধিরা অত্যন্ত ক্ষমতাশালী, তারাও কিন্তু বেজা, তারপরে এই সমস্ত কর্তৃপক্ষকে ব্যাপকভাবে প্রভাবিত করেছেন। আমি যেহেতু সম্যক জ্ঞান রয়েছে আমার, সেটা আমি দেখেছি টাঙ্গাইলে, তারপরে আরো দু একটি জায়গায়, এখন মনে পড়ছে না, যেখানে জনপ্রতিনিধি যখন আবার মন্ত্রী ছিলেন, আর তার আরো এক কাঠি সরস। সো এই সমস্ত সমস্যার মধ্যে নেভিগেট করে কাজ করে। এই জন্য আপনি দেখেন যে ওগুলা কিন্তু এগোতে পারে না। এগোতে পেরেছে কোনগুলা? ব্যক্তি উদ্যোগের, যারা মেঘনা গ্রুপ, সিটি গ্রুপ, একে খান গ্রুপ, ওরা একটু অনেক বেশি, বেগ গ্রুপ, ওরা একটু এগিয়ে গেছে। আবার এদের মধ্যে যারা রাজনৈতিক আনুকূল্যের সাথে একটু মাখামাখিতে পড়ে গিয়েছিলেন, যে টাকা বাঁচবে, এই করবো ওই করবো, তারা আবার পিছিয়ে গেছে। তার এই অঞ্চলগুলোর সঙ্গে তো অবকাঠামোর সুযোগ সুবিধাগুলো জড়িত, বিশেষ করে। এবং আমরা যে বিদ্যুৎ আর গ্যাসের কথা, যদি বিদ্যুতের কথাই যদি বলি, এই যে বিদ্যুতের যে বেসরকারি বিদ্যুৎ খাত, সেখানেও তো বিবেচনাগুলো সঠিক হয়নি বলেই তো এই আমরা দেখেছি যে হাজার হাজার মেগাওয়াট বিদ্যুতের কথা আমরা শুনেছি।
কিন্তু বিদ্যুতের তো এটা ঘাটতি ছিলই। বিদ্যুৎ নিয়ে তো বিদ্যুৎ এবং গ্যাস নিয়ে তো এই যারা স্থানীয় উদ্যোক্তা এবং বিদেশি উদ্যোক্তা কেউ তো স্বস্তিতে ছিলেন না। না, সেটা ঠিক আছে, কিন্তু তখন যে ইনডেমনিটি অ্যাক্ট, ফিলিপাইনের আদলে করা হয়েছিল, তখন আমরা উই ওয়ার শর্ট অন ইলেকট্রিসিটি জেনারেশন, সেই ক্ষেত্রে অলসো ট্রান্সমিশন। তো সেই ক্ষেত্রে দেশকো আরবি পল্লী অঞ্চলের গ্রিডগুলোর কথা যদি বলি, কিংবা আপনি জানেন তার আগে আমরা কিন্তু অনেক সময় মেট্রিক পরীক্ষার সময় দেখা গিয়েছে গ্রামাঞ্চলের রুরাল গ্রিড থেকে বিদ্যুৎ টেনে এনে মানে ট্রাই স্টেট যেটা বলা হয় ঢাকার বনানী, গুলশান, বারিধারাকে বিদ্যুৎ দিতে হয়েছে। মানে আলোকিত রাখতাম, কোমলমতি শিশুদের ক্ষতি হয়েছে। তারপর আমাদের ইরিগেশন টাইমে আমাদের এগ্রিকালচার গ্রিডগুলা থেকে যদি বিদ্যুৎ ডাইভার্ট করতে হতো, খুব প্রবলেম হতো আমাদের। সো জেনারেশনটা ঠিক ছিল, আমাদের দরকার ছিল, এবং আমাদের সম্ভাবনার আলোকে অনেকগুলা বিশ্ব সংগঠন, বৈশ্বিক পর্যায়ের বিশ্বব্যাংক সহ HSBC, PwC তারা দেখিয়েছে বাংলাদেশের সম্ভাবনা, উন্নয়ন সম্ভাবনা। সেটার আলোকে আমরা বিদ্যুতের মাস্টার প্ল্যান করেছি 2010। তারপরে আমরা বাংলাদেশ এনার্জি সিকিউরিটি অপশন করেছি এশিয়া উন্নয়ন ব্যাংকের সহায়তায়। পরবর্তীকালে আপনি কপের বিষয়গুলো জানেন। COP 16 পরে যখন বলা হলো যে চায়না পর্যন্ত বলল যে আমরা আর কয়লা সংজাত বিদ্যুৎ তৈরি করব না, উৎপাদন করব না, তখন আমরা কিন্তু বাংলাদেশ এনার্জি সিকিউরিটি অপশনকে আবার নতুনভাবে ঢেলে সাজিয়েছি বিদ্যুৎ মন্ত্রণালয়ের সাথে। যেখানে প্রবলেমটা হয়েছে, আমরা ভবিষ্যৎমুখী ছিলাম না। আমরা যদি সারপ্লাস হয়ে যাই, আমাদের কি কোনো সময় টিপারিং হবে কিনা, কমবে কিনা, কিংবা আমাদের বিকল্প বিদ্যুতের মধ্যে বিকল্প বিদ্যুতের মানে উৎস আর মানে সাধারণ বিদ্যুতের মধ্যে কিভাবে রিব্যালেন্সিং করব, ভারসাম্যটা রক্ষা কিভাবে করা যাবে, এবং আমাদের যে বিকল্প বিদ্যুৎ, সৌর বিদ্যুৎ, সেই ক্ষেত্রে কিন্তু আবার সমস্যা, এগেন ল্যান্ড হাঙ্গ্রি, ল্যান্ড পার্সেল পাওয়া যায় না। দ্বিতীয় হচ্ছে ওই সমস্ত বিদ্যুৎ কেন্দ্রগুলো বেশিরভাগ পেত কি জনপ্রতিনিধিরা কিংবা রাজনৈতিক আনুকূল্যপ্রাপ্ত ব্যক্তিরা। তো সেখানে আবার বিদেশিরা এসে মানে ফ্রি হোল্ড ল্যান্ড পেত না, তারা ওইখানের মধ্যে খাট জমি, এখন খাট জমি স্থানীয় এমপি দখল করতে পারে ভূমি অফিসের সাথে মিলে। একটা অস্ট্রেলিয়া থেকে, জার্মানি পারবে না। সো এগুলার কারণে মানে আলটিমেটলি আমি যে জায়গায় যেতে চাচ্ছি আপনার অনুমতি নিয়ে, সেটা হচ্ছে যে রাজনৈতিক সুশাসন, জবাবদিহিতা, স্বচ্ছতা, কিভাবে প্রকল্প প্রণয়ন করা হয়, কিভাবে প্রকল্পের অনুমোদন পাওয়া যায়, কিভাবে প্রকল্প বাস্তবায়িত হয়, তারপরে প্রকল্প থেকে যে বিভিন্ন ইউটিলিটি কোম্পানির টাকাগুলো উঠে আসছে কিনা, আমি বিদ্যুতের বিল দিচ্ছি কিনা, গ্যাস বিল দিচ্ছি কিনা, এগুলোর ক্ষেত্রে তো কোনো অ্যাকাউন্টেবিলিটি। এবং সাধারণ গ্রাহকদের একটা অভিযোগ আছে, যেমন প্রিপেড সিস্টেম বা অন্যান্য যে বিষয়, সাধারণ গ্রাহকদের উপর শার্ট চার্জটা বেশি চলে গিয়েছিল, আমরা ভ্যাট বলি, শার্ট চার্জ বলি, সেটার একটা কাঁধে কিন্তু সাধারণ মানুষের ছিল বলে। এখন প্রধান কারণ কি জানেন, ওই যে বললাম আপনাকে যে রেন্ট সিকিং অ্যান্ড ক্রনিক ক্যাপিটালিজম, যার ফলে আপনি দেখবেন কোনো দেশে কিন্তু আমাদের মতো দেশগুলোতেও এত বেশি ব্যবসায়ী জনপ্রতিনিধি হতে চায় না। তারা কিন্তু দে আর লিস্ট বদার্ড। তারা জানে একটা মুখস্থ বক্তৃতা দিবে, কোনো জনগণের দুঃখ কষ্ট বাজেট নিয়ে আলোচনা হবে না, পার্লামেন্টে আলোচনা করবে রাষ্ট্রপতির উপরে ধন্যবাদ, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, এই একটা বলে। আমি অনেক বন্ধুবান্ধব যারা এমপি হয়েছে, ব্যবসায়ী বন্ধুবান্ধব, অনেকেই আমাদের বিজনেস ইনস্টিটিউটের লোকেরা হয়েছে, তারা তাদের বক্তৃতা ঠিক আছে কিনা, সো আমরা যখন একটু ড্রাফট করে দিতাম, তারা তো ব্যস্ত থাকেন স্বাভাবিকভাবেই, তখন কিন্তু তারা নিজের থেকে যে কথাটা অ্যাড করতেন, সেটা আমি পরে বললাম যে এত সুন্দর চট্টগ্রামের জলাবদ্ধতা, ব্রিজ ভেঙে পড়ে যাওয়া, তাই না, ওই রেলওয়ে লাইনের কথা বললাম, বিনির্মাণের কথা বললাম, উত্তরবঙ্গের সমস্যার কথা বললাম, কৃষক যে ন্যায্য মূল্য পায় না লিখে দিলাম, সেগুলো আপনি না বলে দিনাজপুরের এমপি, চট্টগ্রামের এমপি, নরসিংদীর এমপি, আপনি এগুলো কি বললেন? বলে না হলে চলে না, ওই বিরোধী দলের বিরুদ্ধে বলতেই হবে, যে লোকটি লন্ডনে আছে তার বিরুদ্ধে বানিয়ে হলেও 10 মিনিট বলতে হবে। আমরা বিরতিতে যাচ্ছি, ফিরে এসে আপনার কাছে জানতে চাবো, আপনি আপনার বন্ধু বান্ধবদের কথা বললেন, আমরা দেখলাম যে সবাই তো মানে ছোট দেশ, সবাই হয়তো সম্পর্কিত, বন্ধু বান্ধব বিষয়টা এই জন্যই তুললাম, কিন্তু দেখা গেছে আমাদের অর্থনীতি কিছু ব্যক্তি নির্ভর হয়ে গিয়েছিল। দুর্নীতির কথা যদি বলি, বিদ্যুৎ খাতের কথা বলি, যে কোনো খাতেই, ব্যাংক খাত নিয়ে আপনার আলোচনা করলেন, হ্যাঁ ব্যক্তি নির্ভর এই ব্যাংকগুলোর, আমরা যদি দখল শব্দটা বলি, সেখানে এই যে ব্যক্তি
ব্যক্তির প্রভাব সেই জায়গাটা কিভাবে তৈরি হলো এই দেশে 15 বছরে বা আরও আগে থেকেও যদি শুরু হয়ে থাকে সেই প্রক্রিয়াটি আপনার কাছ থেকে শুনবো। একটা বিরতি থেকে ফিরে এসে দর্শক যাচ্ছে এখন প্রকাশ্যে বিরতিতে ফিরে এসে কথা হবে, সঙ্গে আছেন অর্থনীতি বিশ্লেষক মামুন রশিদ। ফিরলাম এখন প্রকাশ্যে। বিরতিতে যাওয়ার আগে বলছিলাম যে ওই যে ব্যক্তির আমরা কিছু নাম শুনতাম, তারাই আমাদের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করতেন বা মানে রোগের কারণও তারা, আবার ওষুধও দিতেন তারা। না, এটা খুব সুন্দর একটি কথা। এটা আমরা অনেক দিন যাবত চিন্তা করছি। বাংলাদেশ সংস্করণ, আপনি যেমন প্যারাসিটামলের কথা বললেন, এটিকে আমরা দুটি বিষয়কে দায়ী করি। একটা হচ্ছে আমাদের মানে শিক্ষা ব্যবস্থার এত অধপতন হয়েছে বিগত দিনগুলোতে, এটি একটি বিষয়। আর দ্বিতীয় হচ্ছে যে ধরেন একটা তো হচ্ছে আমাদের ক্লোজলি হেল্থ সোসাইটি, আপনি যেটা বললেন, সবাই সবার সাথে সম্পর্কিত। আরেকটি বিষয় হচ্ছে যে ধরেন আপনি যেখান থেকে উঠে আসছেন, আপনার যদি উঠে আসাটা যদি পরিচ্ছন্ন না হয়, পরিশ্রমের যদি উপকার মানে আপনি উপহার না পান, এটা যদি ইজিলি হয়, তখন লোকজন কি হয়, বিশ্ব উন্নয়নের ইতিহাস, এন্টারপ্রেনারশিপের ইতিহাস প্রমাণ করেছে এটা অনেকটা বর্ষার পানির মতো। প্রথম দিকে ময়লা আবর্জনা থাকবে, আস্তে আস্তে স্ফটিকের ন্যায় স্বচ্ছ হয়ে যাবে। তো আমাদের ইংরেজিতে একটা কথা আছে, অ্যাকিউট ইন্টেলিজেন্স ডেফিসিয়েন্সি সিনড্রোম, এইডস। এটা একটা নতুন ধরনের এইডস। আমাদের তো মুসলিম প্রধান দেশ, আমাদের মানে ওই স্বাস্থ্য সংক্রান্ত এইডস হওয়ার সম্ভাবনা একটু কম, মানে ইসলামিক বিধিবিধানের কারণে, ধর্মীয় বিধিবিধানের কারণে, অনুশাসনের জীবনচর্চার কারণে। কিন্তু শিক্ষার কারণে, শিক্ষা এবং সমাজের যে বৈকল্য, সামাজিক মূল্যবোধের যে অবক্ষয়, টাকার যে আধিপত্য বিস্তার হলো গেল অনেক বছর ধরে, যুগ যুগ ধরে, এবং ধনী দরিদ্রের বৈষম্য, সেখানে টাকা বিকেম দ্য মেইন কমান্ডিং ফ্যাক্টর, কমান্ডিং ইউনিট, যার ফলে ওই যে স্কুল শিক্ষককে কানে ধরে উঠা বসা করতে হয়, মাদ্রাসার মসজিদের ইমামকে সরি বলতে হয় উপজেলা নির্বাহী অফিসারের কাছে, করজোরে মাপ চাইতে হয়। তো এই যে, আর আমরা চুপচাপ বসে থাকি ওই মসজিদে। সো এই যে একটা ঘটনা ঘটে গেল। দ্বিতীয় হচ্ছে সমাজ, আমরা সামাজিক, আমাদের সামাজিক পুরোহিত যারা আছেন তাদের আর সম্মানটা রইল না, তাদের কথা আমরা আর শুনি না। আমরা কিন্তু ছোটবেলা ওনাদের ভয়ে, না আমার বড় ভাইয়ের বন্ধু মানে আমারও বড় ভাই, অভিভাবক, সো আমরা কোথাও কিছু করতে পারতাম না। সো নট দ্যাট, কারণ এতগুলো অডিটার ঘুরছে সমাজে, আমাদের এখনকার বর্তমান সমাজে তো কোনো অডিটার নাই। দ্বিতীয় হচ্ছে শিক্ষা ব্যবস্থা, কিংবা আমি কিভাবে নিয়োগ পেলাম, আমি কিভাবে ওই সরকারের নিয়ন্ত্রণ সংস্থায় গেলাম, ওইটার যেহেতু পরিষ্কার কোনো বিধিবিধান করতে আমরা সাহস পাই নাই। সব জায়গায় আমাদের লোক দরকার ছিল, কারণ আমাকে বাঁচিয়ে চলবে, যার ফলে ওইখানে দুষ্ট পুঁজির একটা আধিপত্য এসে গেছে তারা। আর তৃতীয় একটা লোক যে নাকি কোনোদিন ধরেন ইউনিভার্সিটিতে পড়তে পারে নাই, এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের করিডোরও ঘুরতে পারে নাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনও যেতে পারে নাই, কিংবা আমাদের ওই যে এরিয়ায়, লাইব্রেরি এরিয়াতে ছিল হাকিম ভাইয়ের ওখানে চাও খেতে পারে না। সেই লোক যদি একটা ব্যাংকের মালিক হয়, একটা ইন্স্যুরেন্সের মালিক হয়, সেই লোক যদি একটা প্রাইভেট ইউনিভার্সিটির মালিক হয়, আমাদের যেমন বই কেনা প্রবন্ধের মতো আমার একটি বই আছে, আমার একটি ইউনিভার্সিটি আছে, আমার একটি ব্যাংক আছে, আমার একটি ইন্স্যুরেন্স আছে, আমার একটি ধরেন লঞ্চ কোম্পানি আছে। সো এরা যদি লেখাপড়া জানার লোক, সারা লোক যদি, যাদের বিদ্যা শিক্ষা নাই, তারা যদি টাকার সন্ধান পায়, যা হওয়ার তাই হয়েছে। যারা ধরেন একটা গার্মেন্টস কোম্পানির ফ্লোর সুপারভাইজার ছিল, সে যদি বাংলাদেশের ব্যাংক সমূহের কাছ থেকে টাকা নিয়ে, তার প্রধান উদ্দেশ্য ছিল আপনার সমস্যার সমাধান করে দিব, প্রধানমন্ত্রী তান্তবিলে টাকা দিয়ে চলেন। সো যারা ওই ব্যাংকের ধরেন সিটিও, চিফ টেকনোলজি অফিসার, যারা ওই ব্যাংকের চিফ রিস্ক অফিসার, ওরা তো এইভাবে বসেছিল। আর নাইলে তার কান্নাকাটি করে কানাডার ইমিগ্রেশনে চলে গেছে, কিছু করতে না পারা, বাচ্চা হলে পড়তে চলে গেছে। আর তৃতীয় বিষয়টি কি হয়েছে, একটি বিশেষ দেশের সাথে আমাদের সখ্যতার কারণে, অবশ্যই সেই দেশটি ভালো, তারা প্রযুক্তিতে অনেক এগিয়ে আছে, সারা বিশ্বকে প্রযুক্তিতে লিড দিয়েছে। কিন্তু আমার 36 বছরের পেশাগত জীবনে আমার দুর্ভাগ্য সৌভাগ্য হোক, আমি সৌভাগ্যই মনে করি,
আমার জীবনের বিরাট একটি অংশ তাদের সাথে কাজ করার সৌভাগ্য হয়েছে এবং বিলাতে বলেন, অডিট করতে গিয়েছি আফ্রিকাতে বলেন, ইউএসএতে বলেন, ল্যাটিন আমেরিকা বলেন, আর দূরপ্রাচ্যে তো আছি ফার ইস্টে। কিন্তু তারা অত্যন্ত ভালো ছিলেন। আমার একজন সিনিয়র ওই দেশেরই, উনি আমাদেরকে বলেছিলেন, শোনো, উনি অন্য দেশের নাগরিকত্ব নিয়েছেন এবং একটা বিরাট ব্যাংকের প্রধান নির্বাহী ছিলেন। সো উনি আমাকে বলতেন যে আমি যে দেশ থেকে এসেছি সেই দেশের প্রধান যারা, তারা চলে যায়, হয় এন্টারপ্রেনার হয়, দ্বিতীয় হচ্ছে তারা নর্থ আমেরিকায় চলে যায়, দ্বিতীয় গ্রেডের ওরা তারা চলে যায় ইউরোপ ফার ইস্টে, তৃতীয় গ্রেডেররা দেশে থাকে, আর চতুর্থ গ্রেডের লোকজন তারা যায় সাউথ এশিয়ার দেশগুলোতে, নেপাল, বাংলাদেশ, ভুটান, এগুলো যেখানে যেখানে। তো আমরা আমাদের ব্রেইনি লোকজন কিছু আছে, কিছু নাই, এই সুযোগে তাদের চতুর্থ শ্রেণীর মেধার সন্ধান পেতাম। এক, যার ফলে দুইটা ঘটনা ঘটতো। একটা হচ্ছে দে ইউজ টু ফ্লাউট অ্যারাউন্ড আওয়ার ভিসা, যেটাতে কোনো কিছু হয়নি। আপনি জানেন যে আমাদের ইমিগ্রেশন পলিসি আধুনিকায়ন হয় নাই, কারণ ডিজি ইমিগ্রেশন করা হতো কাকে, যাকে করা হয়েছিল এক সময়, তিনি ওই যে একটা জেলার লোক, বিশেষ জেলার লোকেরা হলেই হতো, কিংবা বাবার সাথে কাজ করেছি হলে হতো। প্রধান যোগ্যতা কি? এই যোগ্যতাগুলো ছিল এইগুলো। মানে কোটা শুধু বিসিএস না, সর্বত্র কোটা, সর্বত্র কোটা, জেলা কোটা, পারিবারিক কোটা, পরিচিতি কোটা, বন্ধু কোটা, বন্ধু কোটা। সো একটা তো যার কারণে ভিসা ফ্লাউটিং অ্যারাউন্ড। দ্বিতীয় কি, যাই আমাদের ছিল, ধরেন আমাদের বুয়েট অত্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চকিত নাম, আমাদের আইবিএর বিবিএরা যারা প্রোগ্রাম, এমবিএ প্রোগ্রামও, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ডিপার্টমেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ফলিত রসায়ন ডিপার্টমেন্ট, তৎকালীন পদার্থবিদ্যার ডিপার্টমেন্ট, এগুলো কিন্তু প্রচণ্ড ভালো ডিপার্টমেন্ট। সো তাই ছেলেগুলা তারা কি দেখছে, যে আমার ম্যানেজার লেভেলে একটা বাইরের লোক চলে আসলো, ওই চতুর্থ শ্রেণীর মেধাটা, সেই বেচারা তো সবাই তো ফাইট করবে না, যেখানে রাষ্ট্র একটা সমঝোতায় চলে যাবে, বন্দোবস্তে চলে গেছে রাষ্ট্র, সরকার, ও কার সাথে ফাইট করবে? ওর পথকে ডিজিটাল বাংলাদেশ, সে আস্তে করে যে গুগলে সার্চ করে এই জায়গায় অ্যাপ্লাই করে, ওই জায়গায় অ্যাপ্লাই করে, তার রেজাল্ট ভালো, এসএটি দিয়ে দেই, জিমেট দিয়ে দেই, জিআরএ দিয়ে দেই, মার্কিন যুক্তরাষ্ট্রের সেরা বিশ্ববিদ্যালয়ে সে মানে কোনো টিউশন ফি ছাড়া নীরবে চলে যাচ্ছে, কানাডা চলে গেল। সো এই যে একটা নীরব মানে মাইগ্রেশন হলো, যেটা উল্টা আমাদের পাশের দেশে উল্টা হচ্ছে, ব্রিলিয়ান্টরা নিজের দেশের সম্ভাবনার আলোকে চলে আসছে। সো এই সামগ্রিকভাবে ক্রনিক ক্যাপিটালিজম, শিক্ষার মানের অধোগতি, সামাজিক মানে একটা বৈকল্য, ব্যাংক ব্যবস্থাপনায় যে একটা পরিবর্তন আসলো, সেটাকে আপনি কিভাবে দেখছেন? ট্যাক্স না দিয়ে, মানে সম্মান না দেখিয়ে, সালাম না করে, তার টেক কেয়ার না করে, তাদের প্রতিনিধি না হয়ে বাংলাদেশ ব্যাংকে কোনো নিয়োগ দেওয়া হতো না। সুতরাং স্বাভাবিকভাবেই একদিকে মেধার অভাব, ফিলিপিনে কি হচ্ছে, শ্রীলঙ্কায় কি হচ্ছে, ভারতে কি করছে মিশা শক্তিকান্ত, মিশা আনিল কি করছেন শ্রীলঙ্কায় কিংবা ফিলিপিনে কিংবা ইন্দোনেশিয়াতে ইদানিংকালে কি কি ট্রান্সফরমেশন হচ্ছে, অর্থমন্ত্রী বলুন, অর্থ সচিব বলুন, ফিলিপিন্সে কিংবা ইন্দোনেশিয়াতে, এগুলা তো ফ্যাক্টর। তো আমাদের একদিকে তো আমি জানি না, মানে একটা অপরিপক্ক, অসক্ষম, অযোগ্য লোক কেন্দ্রীয় ব্যাংকের প্রধান হয়ে গেল, কিংবা ক্যাপিটাল মার্কেট রেগুলেটর হয়ে গেল, কিংবা ইন্স্যুরেন্স রেগুলেটর হয়ে গেল, তার তো ওই দক্ষতাটি নাই প্রয়োজনীয়। দ্বিতীয় হচ্ছে দুষ্ট পুঁজির সাথে রাজনীতি এবং সিভিল ব্যুরোক্রেসির যে একটা নেক্সাস গড়ে উঠলো, সেই নেক্সাস তো অনেকে সিভিল ব্যুরোক্রেটরাও আর্লি রিটায়ারমেন্ট নিয়ে চলে গিয়েছে দেশের বাইরে বাচ্চা কাচ্চার সাথে জয়েন করার জন্য। এরকম উদাহরণ আছে। আপনাকে কিছুক্ষণ আগে বলছিলাম, বেশ কিছু মেধাবী কর্মকর্তাকে মানে ওনাদের দোষকে ওনারা নিজেরাই বের করতে পারলেন না। কেউ তো আদালতে গিয়েছিলেন, কেউ আদালতও জানে অভিমান করে। সো এইভাবে যদি ঘটনা ঘটে, সব কিছু যদি রাজনৈতিক বিবেচনা হয়, শুধু জায়গায় যদি উঠে আসে লুম্পেন লোকগুলা, যাদের চিন্তা শক্তি রহিত লোক, যারা চিন্তা করতে পারে না, যারা কোনো একটা ভালো বই পড়ে নাই, মানে বিলাতে কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রে এক একজন রেগুলেটর কয়টা বই পড়ে দেখেন আপনি, রেগুলেটররা নিজেরাই বই পড়া তো একটা বিষয় আছে, বাংলাদেশকে হয়তো ঠিক মতো দেখেনি।
আমি তো এগুলো বলতেই চাচ্ছিলাম না, তারপরে আপনি তো ভালো বলতে পারছেন না। আরেকটা হচ্ছে যে একই ব্যাপার, কিন্তু আমরা যে পরিবর্তনের কথা বলছি, ব্যবসায়ী এই যে ব্যবসার ক্ষেত্রে, ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রেও তো একটা চর দখলের ব্যাপার ছিল, দখলদারিত্বের ব্যাপার ছিল। ক্যাপিটালিজম। আমার লাভ কি? জিনিসটা হচ্ছে যে নোবডি বদার। এই যে ধরেন ব্যাংকের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে 100 কোটি টাকা অতিরিক্ত দিতে হয়েছে ক্যাপিটালের তুলনায়। 400 কোটি টাকা ক্যাপিটাল রিকোয়ারমেন্ট, সেটা নিয়েও প্রচুর বিতর্ক আছে। আমরা বলছি ক্যাপিটাল রিকোয়ারমেন্ট বাড়ানোর জন্য যে কোনো লোক ব্যাংকের ডিরেক্টর হয়ে যেতে পারে, কারণ 400 কোটি টাকা লাগে মাত্র একটা ব্যাংক করার জন্য। তো সেই ক্ষেত্রে সবগুলো তো রাজনৈতিক বিবেচনা। মাননীয় মরহুম অর্থমন্ত্রী মিশা মোহিত পার্লামেন্টে বলেছেন রাজনৈতিক বিবেচনায় ব্যাংকের লাইসেন্স দিতে হয়েছে আমাদেরকে। সো সেই ক্ষেত্রে 100 কোটি টাকা ঘুষ, ওটা কোথায় যায়? তো ওই ঘুষটা আদায় করতে হয়। আমার কাছে যেটা মনে হয় যে সোমালিয়ার যারা দস্যু, তাদের সাথে আমাদের অনেক তফাৎ আছে। সোমালিয়ার দস্যুরা হচ্ছে লুট করে দেশে নিয়ে যায়, আর আমাদের টাকা আমরা বাইরে নিয়ে যাচ্ছি। ওটা তো আরেকটা কথা। একটা কথা হচ্ছে যে আই ডোন্ট কেয়ার, আমাকে তুমি টাকা দিবা, আমি লাইসেন্স দিব, ইউ পে মি দ্য মানি 100 crore, যেভাবে হোক, কোনো তহবিলে হোক কিংবা ব্যক্তি কারণে হোক, আত্মীয় স্বজনের মাধ্যমে হোক, কিংবা যে প্রক্রিয়া হোক। একটা তো হচ্ছে টাকা, আই ডোন্ট কেয়ার তুমি ডুবে গেলা আর ভাসা গেলা। পরে যখন আবার যদি আমি এমপি হয়ে যাই, ওইটাকে আবার ভাসানো হবে। আপনি দেখেন একটি ব্যাংক, ফার্মার্স ব্যাংক, তাকে আইসিবি কি বিবেচনায় টাকা দিল? বেশি প্রিমিয়ামে। তাকে পরবর্তীকালে আবার সে যখন ডুবে গেল, পদ্মা ব্যাংক হলো, তাকে কি বিবেচনায়, কি অ্যাকাউন্টিংয়ে, কি ব্যালেন্স শিট দেখে, কি বিজনেসম্যান বিবেচনায় সোনালী, অগ্রণী, রূপালী, তার সেই ব্যাংকগুলোকে বাধ্য করা হলো তার বেসিক ব্যাংকের কথা নিশ্চয়ই ভুলি নাই। বেসিক ব্যাংক তো একক ব্যক্তি, সে আবার ওই দলেরও ছিল না। আপনি দেখেন হাজার হাজার কোটি টাকা কিভাবে করলো। হলমার্ক কিভাবে হলো? তার অ্যাপ্রুভ লোন ছিল, লিমিট ছিল 70 কোটি টাকা। এই যে এতদিন আমরা তাকিয়ে থেকে দেখলাম যে টাকা উড়ে উড়ে চলে গেল, সেই টাকাগুলো কি আবার ফেরত আসবে? খুবই কঠিন, খুবই কঠিন। কিছু দু একটা দেশ একটু এগিয়েছে। আমরা একমন গ্রুপের মেম্বার হয়েছি, আমরা মিউচুয়াল লিগাল অ্যারেঞ্জমেন্ট টিটি করেছি। আমরা এখন যদি প্রমাণ করতে, আমরা যদি ডিটেক্ট করতে পারি টাকাটা কোথায় গিয়েছে, এবং আমরা যদি ওই দেশের হোস্ট কান্ট্রিতে কেস করতে পারি, কেস করে যদি দেখাতে পারি এটা গরিব লোকদের টাকা সাইফন আউট করেছে, তাহলে ইউএন কনভেনশন আছে চ্যাপ্টার 5, তারপরে ওয়ার্ল্ড ব্যাংকের STAR আছে, স্টোলেন অ্যাসেট রিকভারি, ইউএন এবং ওয়ার্ল্ড ব্যাংকের যৌথ কমিশন আছে। এগুলোর আলোকে আমরা আশাবাদী। খুবই কঠিন, যেহেতু আইনি প্রক্রিয়া তো সারা বিশ্বেই। আমি যখন সিটি ব্যাংক এনএতে ছিলাম, আমি অডিট করতে গিয়েছিলাম ইটালিতে, পারমালাত। সেই পারমালাতের বিরুদ্ধে আমরা কেস করেছি নিউ জার্সি কোর্টে। আমি কিন্তু 12 বছর হয়ে গেছে সিটি ব্যাংক ছেড়েছি, এখনো কিন্তু কেস চলছে মার্কিন যুক্তরাষ্ট্রে। আমি বিরতিতে যাব, ফিরে এসে একটু জানতে চাই যে এখন এই যে অন্তর্বর্তী সরকার আছে, তা আমরা যে আমাদের যে এই যে সদ্য বিদায়ী সরকার ছিল, বা যে সরকার পদত্যাগ করে চলে গেল, সেই সরকারের সময় থেকে তো IMF-এর ঋণ নেওয়ার ব্যাপার ছিল। এখন অন্তর্বর্তী সরকার যে রাষ্ট্রের যে অর্থনীতির পুষ্টির জন্য তাকে এই যে ঋণের উপর নির্ভর করতে হবে, সেই বিষয়টা নিয়ে একটু কথা বলবো বিরতি থেকে ফিরে এসে। দর্শক, যাচ্ছে এখন প্রকাশ্যে বিরতিতে, ফিরে এসে কথা হবে। সঙ্গে আছেন অর্থনীতি বিশ্লেষক মামুন রশিদ। ফিরে এলাম এখন প্রকাশ্যে। বিরতিতে যাওয়ার সময় বলছিলাম যে এই রাষ্ট্রের অর্থনীতির পুষ্টি ঠিক রাখতে ঋণ নির্ভরতা কতটুকু আরও নির্ভর হবে কিনা আমাদের এই যে এই অন্তর্বর্তী সরকারকে, সেটা একটু জানতে চাচ্ছি। এটা তো করতেই হবে, কারণ আপনি জানেন আগের সরকারের সময় আমাদের ঋণ প্রায় $100 বিলিয়ন চলে গিয়েছিল, এবং বহির্ঋণ ফরেন কারেন্সিতে। এবং যখন আমাদের রূপপুর, কর্ণফুলী টানেল, তারপরে মানে পদ্মা সেতু রেলওয়ে, যেটা পদ্মা সেতুর চাইতে বেশি কস্টলি, সেগুলো পরে সুযোগ পেলে আলোচনা করব। তো এই কারণে যমুনা রেলওয়ে 120 বিলিয়ন ডলারে আমাদের বৈদেশিক ঋণ পৌঁছবে। কিন্তু আমাদের আরেকটা জিনিস কি, যে নতুন সরকার এসছে, এক্সপেকটেশন বেশি, ব্যবসা বাণিজ্যকে চাঙ্গা করতে হবে। এটা কিন্তু একটা সরল রৈখিক একটা মানে কনক্লুশন, যে মানে বিনিয়োগ, কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন, এটা কিন্তু বিশ্ব শত প্রমাণিত হয়ে গেছে। সো এই কারণে আমাদের তো টাকার দরকার। আমাদের নতুন LC খুলতে হবে, আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস আনতে হবে। যদি কোনো ক্রাইসিস হয়, আল্লাহর কাছে আমরা আশা করি না,
প্রাকৃতিক দুর্যোগ হয়, খাদ্য নিরাপত্তা, জ্বালানি নিরাপত্তা, এর জন্য আমাদের টাকার দরকার। সেই ক্ষেত্রে আমরা এখনো একটু আশাবাদী যে বাংলাদেশ এখনো অর্থনৈতিক ব্যবস্থাপনা, একটা তো লুটপাট যেটা হয়েছিল আগের সরকারের সময়, লুটপাট হয়েছিল, টাকা মানে ইচ্ছা মতো চলে গিয়েছে। এমনকি সরকারের কিছু প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ আছে তারা ইম্পোর্ট এলসি খুলেছে, ইম্পোর্ট এলসির এগেনস্টে কোনো দ্রব্য আসে নাই, কিন্তু ডলারটা চলে গেছে মধ্যপ্রাচ্যের 1-2টা দেশে। সেগুলো হয়তো আরও ইনভেস্টিগেশন সাপেক্ষ। তো এখন IMF এর কাছ থেকে আমরা $3 বিলিয়ন আশা করছি। এটা তো খুব একটা বেশি না, আমাদের আরও দরকার। আমরা আশা করছি আমাদের প্রবাসী বাড়বে, রেমিটেন্স বাড়বে, কারণ ওই যে হুন্ডি হয়ে চলে যাচ্ছিল বিশেষ 6টা ব্যাংকের মাধ্যমে, ওইটাও যদি কমে যায়, ওইটাও যদি জিরোতে আসে, তাইলেও আমাদের রেমিটেন্স আসলে 30-40% রিজার্ভও একটা আস্থার জায়গা থাকবে। আর এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক কিছু কিছু সিদ্ধান্ত গ্রহণ করছে বাংলাদেশ ব্যাংকের মতো করে, যেটা নতুন গভর্নর আসার পরে, যেটা উপর থেকে আদিষ্ট হয়ে নয় যে ইসলামী ব্যাংকে দিয়ে দাও, ওই জায়গায় দিয়ে দাও, ওখানে এই করো, যেটা হবে না। তো এটা কমলে তো একটা সিস্টেম লসের তো কমে আসলো, একটা সিস্টেম লস কমে যাবে। আর দ্বিতীয় হচ্ছে যে আমাদের রপ্তানিকারকদেরকে হেল্প করা উচিত, জ্বালানি নিরাপত্তা হোক কিংবা শিল্প নিরাপত্তা হোক, শ্রমিকের নিরাপত্তা হোক, উদ্যোক্তা নিরাপত্তা হোক, যেটা অবিলম্বে নিশ্চিত করতে হবে শিল্প কলকারখানাগুলোতে। সেই ক্ষেত্রে আমাদেরকে অর্থনীতির চাকাকে সচল করার জন্য আমাদের দরকার প্রয়োজন, যেমনটা আমাদের রপ্তানি করতে হবে, আবার রপ্তানিকে বাড়ানোর জন্য আমাদের মূলধনী যন্ত্রপাতি আমদানি করতে হবে, শিল্পের কাঁচামাল আমদানি করতে হবে, এমনকি এগ্রিকালচার প্রোডাক্ট, খাদ্য নিরাপত্তার জন্য আমদানি করতে হবে। সেখানে প্রণোদনা দরকার আছে, প্রণোদনা যেমন দরকার, সবচেয়ে বেশি দরকার বৈদেশিক মুদ্রার তারল্য বাড়ানো। তো এই কারণে প্রবাসী রেমিট্যান্স, রপ্তানি আয় প্রত্যাবাসন, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, যেটা একটু জিটারি অবস্থায় আছে এখন, সবাই দেখছে বাংলাদেশ কি করে নতুন সরকার। তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে ফরেন এইড, ওখানে প্রকল্প সহায়তা কাকে দিলে লাভ হবে কিনা, অতীতে অন্যায় হয়েছে, চুরি হয়েছে, অনেক এনজিওর মালিকরাও, সুশীল সমাজরাও কিন্তু রাজনৈতিক দলের মতো কথা বলতো। তো এই কারণে আমি মনে করি এখনো পর্যন্ত সমপর্যায়ের সম্ভাবনাময় দেশগুলোর তুলনায় বাংলাদেশের ফরেন বরোয়িং খুব একটা প্রিকারিয়াস না, আর একটু স্পেস রয়েছে। এই সমস্ত বিবেচনায় আমরা মনে করছি যে, এবং প্রফেসর ইউনূস, আমরা বেশি আশাবাদী মাল্টিলেটারাল এইড তো বিশ্ব ব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক কিংবা ধরেন আপনি IMF, এগুলা তারা অনেক বিবেচনায় দেয়। আমরা মেম্বার কান্ট্রিও, যেটা IMF এর রাহুল আনন্দ এক সময় হাসতে হাসতে বলেছিলেন, ইউ শুড নট ফরগেট, ক্রিটিক্স শুড নট ফরগেট, যে বাংলাদেশ ইজ অলসো ওয়ান অফ আওয়ার মেম্বার কান্ট্রি, এবং তাদের এই ইফেক্টিভনেসের ট্র্যাক রেকর্ড কিন্তু খারাপ না। আপনাকে অনেক ক্রেডিট দিতে হবে আমাদের ERD সচিবদেরকে, ERD কর্মকর্তাদেরকে। এত কিছুর পরেও কিন্তু তারা দে হ্যাভ বিন এবল টু অ্যাট্রাক্ট লট অফ মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট ইনটু দ্য কান্ট্রি। আমরা যেটা আশাবাদী আরও বেশি, বিকজ অফ প্রফেসর নোবেল লরেট মোহাম্মদ ইউনূস, যে বাইল্যাটারাল এইডগুলা, বাইল্যাটারাল ইকোনমিক সাপোর্টগুলা, যেমন জাপান, চায়না, এমনকি আপনি জানেন প্রফেসর ইউনূসকে কিন্তু ভারতের যৌথ সংসদে কিংবা গণপরিষদে বক্তৃতা দেওয়ার জন্য মিস্টার মনমোহন সিং ইনভাইট করেছিলেন, অ্যান্ড হি মেড এ স্পিচ। সো এই সামগ্রিকভাবে জাপান বলেন, US বলেন, ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, USAID বলেন, তারপরে চায়না বলেন, বিভিন্ন কারণে। সো আমরা যদি ওনাকে একটু স্পেস দিতে পারি, ওনার যদি রুটিন ওয়ার্কগুলো একটু কমাতে পারি, ওয়ান ফোন কল ইজ এনাফ। একটা বিষয় যেতে চাই, সেটা হচ্ছে যে আমরা দেখছিলাম যে সাধারণ গ্রাহক যারা, তারা যে ব্যাংকের যে সুদের হার বেড়ে গেল, সে ঋণ নিয়েছিল এক হারে, কিন্তু পরবর্তীতে তাকে বেশি হারে সুদ দিতে হচ্ছে। তারপর হচ্ছে সঞ্চয়পত্র, যারা স্বাভাবিক ওই সঞ্চয়পত্রের উপর নির্ভরশীল বা বিভিন্ন তহবিলের উপর নির্ভরশীল, সেইখানে তারা একটা ঝুঁকির মধ্যে পড়ে গিয়েছিল যে সুদের হার কমে যাবে, আমানতের সুদের হার কমে যাবে, সেগুলো একটা বিষয় আছে। আরেকটার সাথে যদি আপনি যোগ করে একবারেই বলে দেন যে বাজারে গিয়ে সাধারণ মানুষ স্বস্তিতে যেতে পারবেন, সেই পরিবেশটা কীভাবে ফিরবে? প্রথমে বলি, একটা এগেন বিশ্ব অর্থনীতির একটা সরল রেখা হচ্ছে যে সুদের হার বাড়লে মূল্যস্ফীতির উপরে প্রভাব পড়ে। উন্নত দেশগুলো মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, UK অলরেডি প্রমাণ করেছে যে সুদের হার বাড়িয়ে তারা যথাসময়ে
যথাসময়ে, এটা বলতে হবে বাংলাদেশের প্রেক্ষিতে, বাড়িয়ে তারা উপকার পেয়েছে, মূল্যস্ফীতি কমিয়ে আনা। এখন যখন তারা আবার ফেডের কাছে রিকোয়েস্ট করছে ইকোনমিস্টরা মার্কিন যুক্তরাষ্ট্রে, যে মানে 0.5% ইন্টারেস্ট রেট কমানোর সুযোগ সৃষ্টি হয়েছে। সো এরকম ইন্দোনেশিয়া সুদের হার বাড়িয়ে যথাসময়ে, ভারত সুদের হার বাড়িয়ে যথাসময়ে তারা কিন্তু মূল্যস্ফীতির উপরে আঘাত আনতে পেরেছে। বাংলাদেশের মূল্যস্ফীতিটা কিন্তু এত সরল রৈখিক না। বাংলাদেশের মূল্যস্ফীতি মার্কেট ফোর্সেস, কারা ইম্পোর্টার, মেজর ইম্পোর্টার, তারপরে হচ্ছে যে বিভিন্ন পর্যায়ে ভ্যালু চেইনে কে কিভাবে বাজারটাকে ব্যবহার করতে পারে। আমরা ছোট্ট একটা উদাহরণ দিই, চিনি কিন্তু 185 টাকায় ডিও বিক্রি হচ্ছিল বড় বড় চিনির কলগুলার, চিনির উৎপাদনকারকদের। হঠাৎ করে ভারত থেকে ওই যে বর্ডার এরিয়ার লোকেরা যারা হোলসেলার, তারা নিম্নমানের চিনি পাওয়া শুরু করলো 100 টাকা, 110 টাকায়। তাইলে এখন যারা বড় বড় ধরেন চিনি উৎপাদনকারীরা, যারা অলরেডি ফরওয়ার্ড সেল করেছে 185 টাকায় চিনি এবং অন্যরা কিনেছে, তাদের কি অবস্থা? আমরা সবসময় শুনি কি, না না বাজারে সিন্ডিকেট, সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ, টিকে গ্রুপ, যাদের ইফাত গ্রুপ যারা আছে, আব্দুল মোনেম, তারা এত দামে চিনি বিক্রি করছে। এখন আমি যে আমার উৎপাদন খরচ পড়েছে সিটি গ্রুপের, ধরেন মেঘনা গ্রুপের 160 টাকা, আমি বিক্রি করি 170 টাকায়। আর আমার যে বাজার ফ্লাড হয়ে গেল, 110 টাকা করি নাই বলা 110 টাকায়, তো এটার বেনিফিটটা তো দিবে না। কারণ বড় বড় প্রতিষ্ঠানগুলো 160 টাকা 70 টাকায় চিনি দিয়ে সমস্ত সুপার স্টোরগুলোতে, বাজারগুলোতে, ডিস্ট্রিবিউশন চ্যানেলগুলোকে ভর্তি করে ফেলেছে। তাহলে 110 টাকার যে চিনিটা আনলো, সে কিন্তু নিম্নমানের চিনি। দ্বিতীয় হচ্ছে, সে কিন্তু 110 টাকা বিক্রি করবে না, সে কিন্তু অতিরিক্ত লাভ করবে। সেইটার টাকাটাও কিন্তু বাজারে যাচ্ছে। তো বিভিন্ন কারণে আমাদের এখানে মূল্যস্ফীতি কাজ করে। তবে আমাদের বিশ্বাস, যদি সাপ্লাইকে, সোর্সটাকে যদি ডাইভার্সিফাই করা যায়, শুধু একটা দেশের উপর নির্ভর না করা, একক কিংবা দ্বিতীয় কিংবা 3-4 জনের উপর নির্ভর না করা, সাপ্লাই সোর্সটাকে যদি আমরা বাড়াতে পারি, সম্প্রসারিত করতে পারি, এটা লাভ হবে। দ্বিতীয় হচ্ছে, ওভারঅল যদি একটা সুশাসন নিশ্চিত করতে পারি ন্যূনতম পর্যায়ের। আর তৃতীয় হচ্ছে যে, ব্যবসায়ী রাজনীতির সংযোগটা যদি আমরা মাঝখানে যদি একটু কেটে দিতে পারি, মানে কাছে চালানো যায় যদি, হ্যাঁ, একটা ধরেন মোটামুটি একটা উল্লেখযোগ্য সময়ে যদি আমরা যেটা বলি, একটা যদি চাইনিজ ওয়াল রেস করতে পারি, যে নেক্সাসের মাঝখানে গিয়ে, তাইলেই কিন্তু অনেক লাভ হবে, মানে বাজারে স্বস্তি আসবে। চতুর্থ জিনিস হচ্ছে, যেহেতু আমাকে কোনো রাজনৈতিক দলের কাছে কিংবা টাকা তুলে ব্যবসায়ীদের কাছ থেকে সংসদে যেতে হচ্ছে না, মন্ত্রণালয়ে ঢুকতে হচ্ছে না, আমাদেরও একটা দায়িত্ব হচ্ছে এই সময় যারা দুষ্ট কাজ করবে তাদেরকে, মানে অন্যত্র বিনিয়োগটা যেহেতু কমে যাচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে, আমাদের তো একটা ওয়াচম্যান আছে, বাচ্চারা। আমি এই জায়গাটাই আসতাম, যে একটা হচ্ছে যে আপনি যেটা বললেন, যে যেহেতু অন্যত্র বিনিয়োগটা কমে যাচ্ছে, সেই ক্ষেত্রেও তো উৎপাদন খরচটা কমে যাচ্ছে, সেই ক্ষেত্রে বাজারে হয়তো কম দামে পণ্য দিতে পারবে। সেটা একটা, আপনি বাচ্চাদের কথা বললেন। এই যে তারুণ্য বা কিশোররা মিলে যে একটি বললো যে দ্বিতীয় স্বাধীনতা এসছে, গণ অভ্যুত্থান, এইটা বাংলাদেশকে, এই অভ্যুত্থান বাংলাদেশকে কোথায় নিয়ে যাবে, কোথায় কোন পর্যন্ত নিয়ে যেতে পারে, সেই বিষয়টা শুনবো আমি বিরতি থেকে ফিরে এসে। দর্শক, এখন প্রকাশ্যে বিরতিতে যাচ্ছি, ফিরে এসে কথা বলার সঙ্গে আছেন অর্থনীতি বিশ্লেষক মামুন রশিদ। ফিরে এলাম এখন প্রকাশ্যে। আমরা বলছিলাম, আপনি বাচ্চাদের কথা বলছিলেন যে তারা তো সঙ্গে আছে, এই তাদের সঙ্গে নিয়ে যে গণ অভ্যুত্থান হওয়ার পর যে বাংলাদেশ আবার নতুন যাত্রা শুরু করেছে, সেই যাত্রা নিয়ে আপনার কাছ থেকে শুনতে চাই। আপনাকে শুরুতে আপনার মনে থাকবে নিঃসন্দেহে বলেছিলাম, বর্ষার প্রথম দিককার পানি, আর পরে স্ফটিকের আকার ধারণ করা। তো সেই ক্ষেত্রে ইট ইজ লিটল আর্লি টু কমেন্ট। একটা তো আছেই, নতুন যে বন্দোবস্ত গড়ে উঠছে, এখনো হয়নি, সেটা হচ্ছে যে আমাদের সোসাইটি তো রেডি ছিল না। আমরা ডিজিটাল বাংলাদেশের কথা বলছিলাম, এর কিন্তু তরুণদেরকে মানে মেইন টেবিলে নিয়ে আসা, তাই না, তার কাছ থেকে শোনা। আমরা তো যেভাবে বড় হয়েছে, আমাদের জেনারেশন, তোমার এটাতে নাক গলানোর দরকার নাই, আলাপ করছি তোমার চাচুর সাথে, তোমার মামার সাথে, তোমার আম্মুর সাথে, বড় ভাইয়ের সাথে, হায়েস্ট হলে বড় ভাই, তাই না।
আর বোনটার তো কোনো স্বীকৃতিই ছিল না ডাইনিং টেবিলে। বোনটা সুন্দর, ভালো, সফটি, ভেরি গুড, ফ্যান্টাস্টিক। তো এখন তো একটা নতুন বন্দোবস্ত গড়ে উঠছে সামাজিকভাবেও, যে একটা আমাদের ওই যে 25 বছর আর 27 বছরের দুইজন মাননীয় উপদেষ্টা আর বাকি উপদেষ্টার আর মাঝখানে দুইজন যারা আন্দোলন সংগ্রামে তাদেরকে উৎসাহিত করেছিলেন, গিয়েছিলেন তাদের কাছে, তাদের শিক্ষক ছিলেন একজন, তারা আরেকজন আন্দোলনের পিছনে ছিলেন ইনফরমেশনের ব্যাপারে, MIS এর ব্যাপারে, লিগালের ব্যাপারে। তো ওই তিনজন যারা নাকি +-60 আর বাকিরা তো হচ্ছে 80+। তো আমাদের গড় বয়স হচ্ছে আমাদের পুরো উপদেষ্টা মণ্ডলীর সম্ভবত, ইফ আই এম নট মিস্টেকেন, আমার এক বন্ধু চটুলভাবে বলছিল 71 বছর। তো স্বাভাবিকভাবেই তো এটা সময় লাগবে এই নতুন বন্দোবস্ত গড়ে ওঠা। 25 ভার্সাস 60 ভার্সাস 80 +80+। কিন্তু যে জিনিসটা হয়েছে, একটা জিনিস আমরা বোধহয় বন্দোবস্ত মেনে নিয়েছি, আমরা 15.5 বছরে যেটা পারছিলাম না, কোনো গতি পাচ্ছিলাম না। অনেক লোক চলে গিয়েছে বিদেশে পড়তে, আর আসবো না, ইট ইজ ইম্পসিবল, কোনো অ্যাপ্রুভাল পাই না, কোথাও যেতে পারি না, চক্করে পড়ে যাচ্ছি। অন্তত সেইটার ক্ষেত্রে তো একটা মানে আপাতত হলেও একটা মুক্তি ঘটেছে একটা। দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে আমরা তো একটা বৈশ্বিকীকরণ হয়েছে, আমরা এই আন্দোলনের বৈশ্বিকীকরণ করলাম, দেখলাম। আমি 21, 22, 23 তারিখে আমার বিশেষ কারণে, যেহেতু এখানে ইন্টারনেট ডাউন ছিল, আমার অত্যাবশ্যকীয় কিছু রিপোর্ট দিতে হচ্ছিল 22 তারিখ 23 তারিখ, যেগুলো লাস্ট ডেট ছিল জুলাই। তখন আমাকে 3 দিনের জন্য একটু বাইরে যেতে হয়েছিল দেশের। তখন আমি দেখলাম আমরা যেমন দেশের খবর পাচ্ছি না, দেশের কিন্তু অলমোস্ট 90% খবর পাচ্ছিলাম মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, UK, জার্মানি ভিত্তিক তরুণ ছাত্রছাত্রীদের কাছ থেকে। সো এই যে একটা নতুন, আপনি 71 সালকে তো আর বলবো না আমরা নতুন দ্বিতীয় স্বাধীনতা, 71-এর একটা বিরাট প্ল্যাটফর্ম ছিল, বিরাট ইতিহাস ছিল, 52 ভাষা আন্দোলন, 69-এর গণ আন্দোলন, একটা পটভূমি ছিল। আমরা পটভূমিতে যেতে চাচ্ছি না, কিন্তু এখানে একটা নতুন যে একটা সমঝোতা গড়ে উঠলো, তারুণ্য, এই যে একজন গৃহিণী মা, একজন শিক্ষক, একজন মানে অনুশাসনের অন্তর্ভুক্ত পরিপালনকারী শিক্ষক, সকলের মধ্যে মাদ্রাসার ইমাম, মাদ্রাসার ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, বুয়েটের ছাত্র, প্রাইভেট ইউনিভার্সিটি নর্থ সাউথ আমাদের ছাত্ররা, আইইউবির ছাত্র, এআইইউবির ছাত্ররা, ইস্ট ওয়েস্টের ছাত্ররা, ব্রেকের ছাত্ররা, একটা যেটা সাধারণ স্কুলের সম্মেলন ঘটেছে, স্টেট ইউনিভার্সিটি, কলাম্বিয়া ইউনিভার্সিটি, হার্ভার্ড, কার্নেগি মেলন, মানে সর্বত্র, তারপরে ওয়াল স্ট্রিট, তারপরে গুগল, মাইক্রোসফট, টেসলা, এই তরুণ পেশাজীবীরা একটা, তাদের মধ্যে যে সম্পর্ক তৈরি হয়েছিল, হ্যাঁ, এবং সবাই আনথিঙ্কেবল। সো এটা একটা আশা, আমি এই জন্য আশা করছি যে তরুণদেরকে, বিশেষ করে বিদেশে বসবাসরত তরুণরা, তারা এবং বাংলাদেশের তরুণ উদ্যোক্তা যারাই আছে, বুয়েট থেকে, IBA থেকে, ঢাকা ইউনিভার্সিটি থেকে, জাহাঙ্গীর ইউনিভার্সিটি থেকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে, রাজশাহী থেকে, পাবলিক ইউনিভার্সিটি বিশেষত, এমনকি কিছু কিছু প্রাগ্রসর প্রাইভেট ইউনিভার্সিটি থেকে বের হয়ে উদ্যোক্তা যারা আছে, আমাদের নতুন চ্যালেঞ্জ হবে একটা হচ্ছে ওই তরুণ উদ্যোক্তাদেরকে কিভাবে প্রণোদিত করব, আর দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে এই তারুণ্যকে আমরা কিভাবে রাইট পথে পরিচালিত করব, আর তৃতীয় চ্যালেঞ্জ হচ্ছে ওই যে বিদেশে বললাম আমরা কোভিডের সময় দেখেছি বিদেশে অবস্থানরত বাংলাদেশের চিকিৎসকরা কি করেছে আমাদের জন্য আন্ডার দ্য কোভ্যাক্স প্রোগ্রাম, মার্কিন যুক্তরাষ্ট্রে বিশেষ করে, আর এবার দেখেছি তারা কি উন্মুখ হয়েছে দেশের জন্য করতে। সুতরাং ওদের জন্য একটা, প্রকৌশলীদের জন্য, পেশাজীবীদের জন্য, চিকিৎসকদের জন্য, রাজনীতি বিশ্লেষকদের জন্য একটা সুযোগ করে দিতে পারে কিনা। আমি মনে করি যে টাস্কফোর্স গঠিত হতে যাচ্ছে। আমি এখনো আশাবাদী যে প্রফেসর ইউনূস যেহেতু সবসময় তারুণ্যের উপরে চরমভাবে বিশ্বাস করেন, যে বিদেশে বসবাসরত তরুণ উদ্যোক্তা, তরুণ প্রযুক্তিবিদ, তরুণ চিকিৎসক, তরুণ বিশ্লেষক, তাদেরকে ব্যাংকার, তাদেরকে কিভাবে রাষ্ট্র মেরামতে, সরকার মেরামতে এবং নতুন ধরনের পরিকল্পনা প্রণয়নে সম্পৃক্ত করা যায়, সেই চ্যালেঞ্জে যদি আমরা প্রাথমিকভাবে জয়লাভ করতে পারি, হতাশার কোনো কারণ নেই।
সুতরাং আমাদের এই যে রাষ্ট্র মেরামত বা নির্মাণের কথা, যেটা বারবার 2018তেও কিশোর তরুণরা বলেছিল যে রাষ্ট্র মেরামতের কাজ করছি, এবং এই 2024-এও কিন্তু তারাই এসে আবার নেতৃত্ব দিচ্ছেন। সুতরাং সেই জায়গা থেকে ডক্টর ইউনূস বা আপনি যে বয়সের গড় বলেন 71, তাদের আসলে মূল কারিগরের হাতিয়ার হবে তারুণ্য, এবং সেটা যাতে যথাযথ ব্যবহার হয় সেই প্রত্যাশা নিশ্চয়ই আমাদের থাকবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে এই এখন প্রকাশের সঙ্গে, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এখন প্রকাশ। শুভরাত্রি।